তাহলে আমরা প্রোটোপ্লাজম থেকে শুরু করি। প্রোটোপ্লাজমকে কি বলে? প্রোটোপ্লাজম জীবের ভৌত ভিত্তি বলে। প্রোটোপ্লাজমকে জীবের ভৌত ভিত্তি বলা হয়, আর প্রোটোপ্লাজমকে জীবের ভৌত ভিত্তি বলে। প্রোটোপ্লাজমকে জীবের ভৌত ভিত্তি বলে। অর্থাৎ কোষের জৈব রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ কোষের জৈব রাসায়নিক বিক্রিয়া প্রোটোপ্লাজমে সম্পন্ন হয়। অর্থাৎ কোষের জৈব রাসায়নিক বিক্রিয়া প্রোটোপ্লাজমের মাধ্যমে সম্পন্ন হয়। জৈব রাসায়নিক বিক্রিয়া প্রোটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়। প্রোটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়। প্রোটোপ্লাজম উপস্থিত থাকলে কোষটি জীবিত। প্রোটোপ্লাজম উপস্থিত থাকলে কোষটি জীবিত এবং অনুপস্থিত থাকলে কোষটি মৃত। লিখছেন? কোষের ভেতরে, তো নিচে স্টার দিয়ে লেখেন, কোষের ভেতরে থকথকে স্বচ্ছ অর্ধতরল কলয়েডাল পদার্থকে প্রোটোপ্লাজম বলে। কোষের ভেতরে থকথকে অর্ধতরল জেলির মতো কলয়েডাল পদার্থকে, থকথকে অর্ধতরল কলয়েডাল পদার্থকে, থকথকে অর্ধতরল কলয়েডাল পদার্থকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমের 70 থেকে 90% পানি থাকে। প্রোটোপ্লাজমের 70 থেকে 90% পানি। প্রোটোপ্লাজমের 70 থেকে 90% পানি থাকে। তাই পানিকে ফ্লুইড অফ লাইফ বলে। পানিকে ফ্লুইড অফ লাইফ বলে। ফ্লুইড অফ লাইফ। ফ্লুইড অফ লাইফ কেন বলে? মানে পানি থাকলে, পানি মানে প্রোটোপ্লাজম আছে মানে কোষটা জীবিত, আর প্রোটোপ্লাজম যদি অনুপস্থিত থাকে তাহলে কোষটা হবে মৃত। আর জীবিত কোষের মাঝখানে অবশ্যই 60 থেকে 70% থাকবে, 70 থেকে 90% পানি থাকবে। তাই পানি হচ্ছে ফ্লুইড অফ লাইফ। আর যদি পানি থাকে কোষের মাঝখানে তাহলে ওর মধ্যে প্রোটোপ্লাজম আছে এবং জীবিত, আর না থাকলে মৃত হবে। এখন আমরা পুরো প্লাজমা মেমব্রেন। তাহলে প্রোটোপ্লাজম কি নিয়ে গঠিত দেখেন। প্রোটোপ্লাজম প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে গঠিত। প্রোটোপ্লাজম প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে গঠিত। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে গঠিত প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি নিয়ে অংশ গঠিত? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে গঠিত। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে গঠিত। তাহলে আমরা এখন পড়ব প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার।
প্রোটোপ্লাজমের তিনটা অংশ আছে, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তাহলে এখন আমরা বলবো প্লাজমা মেমব্রেন, বড় করে লেখেন প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন দেখেন প্রতিটি কোষে প্রোটোপ্লাজম যে স্বচ্ছ স্থিতিস্থাপক, প্রতিটি কোষে প্রোটোপ্লাজম, এখান থেকে শুরু করো, প্লাজমা মেমব্রেন থেকে শুরু করো সব। প্লাজমা মেমব্রেন প্রতিটি কোষে কি বললাম? হ্যাঁ, প্রতিটি কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত বৈষম্যভেদ্য কি লিখছো বলো, কি লিখছো? আবার বলি, প্রতিটি কোষের প্রোটোপ্লাজম স্বচ্ছ, তারপরে স্বচ্ছ কেন, সূক্ষ্ম, স্বচ্ছ না, সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন, সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে প্লাজমা মেমব্রেন বলে। দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে প্লাজমা মেমব্রেন বলে। কার্ল নাগেলি প্লাজমা মেমব্রেনে শব্দটি ব্যবহার করেন, নামকরণ করেন। কার্ল নাগেলি নামকরণ করেন, প্লাজমা মেমব্রেনকে নামকরণ করেন। কার্ল নাগেলি সর্বপ্রথম প্লাজমা মেমব্রেনের নামকরণ করেন। একে বায়ো মেমব্রেন বলা হয়, বলে। কারণ নাগেলি সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন নামকরণ করেন, একে বায়ো মেমব্রেন বলা হয়। বায়ো মেমব্রেন একে কি বলে? বায়ো মেমব্রেন বলা হয়। আচ্ছা, তাহলে আর এর মধ্যে লেখেন প্লাজমা মেমব্রেন আঙ্গুলের মতো প্রক্ষেপণ তৈরি করে। প্লাজমা মেমব্রেন আঙ্গুলের মতো প্রক্ষেপণ তৈরি করে, একে মাইক্রোভিলাই বলে। মাইক্রোভিলাই বলে। প্লাজমা মেমব্রেন আঙ্গুলের মতো প্রক্ষেপণ তৈরি করে, তাকে মাইক্রোভিলাই বলে। ব্র্যাকেটে লেখেন প্রাণীর কোষে, সাধারণত প্রাণীর কোষে প্লাজমা মেমব্রেনটা আঙ্গুলের মতো প্রক্ষেপণ তৈরি করে, তাকে দেখেন প্লাজমা মেমব্রেনের সবচেয়ে কি বলে, সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল।
ফ্লুইড মোজাইক মডেল। মডেল বুঝেন তো? মডেল মানে হচ্ছে তার গঠন আলোচনা। মডেল বলতে বোঝায় তার গঠনটা কেমন, প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার কেমন, তার গঠন কেমন। এর সবচেয়ে গ্রহণযোগ্য মডেলের নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড, তুই বানান তো ভুল লেখস, ফ্লুইড মোজাইক মডেল সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। লেখেন 1972 সালে সিঙ্গার এবং নিকলসন, 1972 সালে সিঙ্গার ও নিকলসন, সিঙ্গার এবং নিকলসন, আসলে সিঙ্গার এবং নিকলসন, নিকলসন নিকলসন সিঙ্গার এবং নিকলসন 1972 সালে। আমি আছে রে বাইরে ঘুমাই দিচ্ছে। হ্যাঁ তো কি করতো, কষ্ট করে না করতে হবে না, পরিস্থিতি ভালো না। সব জায়গায় তো লিড বন্ধ থাকবো, আমরা 10টা পর্যন্ত লিড না হাত পা দেবো, এক্সারসাইজ হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে। 1972 সালে সিঙ্গার এবং নিকলসন এই মডেলটি প্রদান করেন। 1972 সালে সিঙ্গার এবং নিকলসন 1972 সালে এই মডেলটি প্রস্তাব করেন। দেখো দেখো এই মডেল অনুসারে প্লাজমা মেমব্রেন হলো ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। এই মডেল অনুসারে প্লাজমা মেমব্রেন, হ্যাঁ সিঙ্গার এবং নিকলসন, ওটা দেখে লেখো না, বুঝবে না, ওটা দেখে লেখো। এই মডেল অনুসারে প্লাজমা মেমব্রেন হলো কি বললাম, ফসফোলিপিড, প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, প্লাজমা মেমব্রেন হলো ফসফোলিপিড প্লাজমা মেমব্রেন কি দিয়ে গঠিত? ফসফোলিপিড বাইলেয়ার। এটি হলো প্লাজমা মেমব্রেন হলো ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। আচ্ছা, তারপর লেখো এই মডেলকে আইসবার্গ মডেলও বলে। ফ্লুইড মোজাইক মডেলের আরেক নাম কি? আইসবার্গ মডেল। এই মডেলকে আইসবার্গ, ওটা দেখে লেখ, বুঝবি না কিছু। এই মডেলকে আইসবার্গ মডেল বলে। এই মডেলকে আইসবার্গ মডেল কেন বলে বলতো? আইসবার্গ কি কে বলতে পারবা? পাবেল বলতো আইসবার্গ কি? বরফের, দ্যাট মিনস বরফের বড় বড় যে ইয়ে থাকে, খণ্ড থাকে তোমার ইয়ের মধ্যে, সমুদ্রের মধ্যে। সব জায়গায় আছে পানি, কিছু জায়গায় আছে বরফ, বড় বড় বরফ। এরকম সব জায়গায় আছে লিপিড, চর্বি, আর কিছু কিছু জায়গায় আছে প্রোটিন। এর জন্য দেখতে অনেকটা আইসবার্গের মতো মনে হয়। সব জায়গায় লিপিড আছে আর মাঝখানে কিছু কিছু প্রোটিন আছে, এর জন্য এটাকে আইসবার্গের সাথে তুলনা করা হয়েছে। এর জন্য এই মডেলকে বলা হয় আইসবার্গ মডেল। আচ্ছা, ছবিটাকে ফেলো। তোমাদের যেতে একবার পড়ানো হয়ে গেছে এবং রিভিশনও মনে হয় হয়ে গেছে, এখনও পড়াচ্ছি, তাহলে একটু তোমাদের হ্যাঁ বইয়ের বাইরে থেকে একটু পড়াই, তোমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন দিলাম আর কি। বিশেষ করে এই ইয়েটা ইম্পর্টেন্ট, অন্য কিছু না করলেও এই মডেলটা ভালো করে পড়বো। দেখো এই যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন।
এটা কি বলে? মাইক্রোভিলাই। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর এটা কি করে? মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই হচ্ছে তোমার আঙ্গুলের মতো যে প্রক্ষেপণ। তাহলে আমরা একটা প্লাজমা মেমব্রেনের গঠন যদি ভালো করে লক্ষ্য করি, কি দেখব? এটা দেখবো হচ্ছে এরা এটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের গঠন। এটা প্লাজমা মেমব্রেন, তার মাঝখানে আমরা যদি দেখি তাহলে মেইনলি বললাম ফসফোলিপিড বাইরে, তাই না? ফসফোলিপিড মানে কি? যেগুলো হচ্ছে ফসফেট গ্রুপ এবং লিপিড জাতীয় পদার্থ, আর এগুলো হচ্ছে প্রোটিন। আচ্ছা, প্রোটিন, এটা দুইজনের প্রোটিন। এটা হচ্ছে ফসফোলিপিড। আমরা কি বলতেছি? আমরা বলতেছি ফ্যান লাগবে, ফ্যান লাগবে, ওই যে ওইখানে সুইচ, ওই যে সুইচটা, এটা হ্যাঁ। আমরা পড়তেছি প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনটা আমরা পড়তেছি। প্লাজমা মেমব্রেনটা তো এই যে এটা সবার বাইরের দিকে যে আবরণ থাকে এটাকে প্লাজমা মেমব্রেন বলে। এটা হচ্ছে কোষ। এটা কোষের বাইরের যে আবরণ থাকে, স্থিতিস্থাপক সূক্ষ্ম বৈষম্যভেদ্য যে পর্দা থাকে তাকে প্লাজমা মেমব্রেন বলে। তো এই প্লাজমা মেমব্রেনের মধ্যে তোমাদের বইয়ের ছবি এরকম দেওয়া আছে, কিন্তু এটাকে যদি আমরা ভালো করে আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখি তাহলে দেখবো এটা এরকম, এর গঠনটা এরকম, ঠিক আছে? এর মধ্যে কিছু কিছু প্রোটিন আছে, এগুলো হচ্ছে লিপিড, এগুলো লিপিড, সব লিপিড, আর এটা হচ্ছে প্রোটিন, এটা প্রোটিন প্রোটিন প্রোটিন। তাহলে প্লাজমা মেমব্রেন কি দিয়ে গঠিত? লিপিড আর প্রোটিন দিয়ে গঠিত। এবং এটা কয় স্তর করে থাকে? লিপিডগুলো কয় স্তরে থাকে? 2 স্তরে থাকে। বোঝা গেছে শোনা? এটা একটা স্তর, এটা একটা স্তর, 2 স্তরে থাকে। লিপিডগুলো নর্মালি কয় স্তরে থাকে? 2 স্তরে থাকে, আর তার মধ্যে কিছু প্রোটিন অবস্থান করে। আচ্ছা, আগে দেখো সবাই, আগে দেখলে সুবিধা হবে। আর এই যে লিপিডগুলো আছে, লিপিডের একটা মাথা থাকে আর একটা বেস থাকে। এই মাথাটাকে বলা হয় ফসফেট, ফসফেট মাথা, আর লিপিড, লিপিড এর বেস। তাহলে ফসফেট মাথাটা হবে কি দিয়ে তৈরি? মাথাটা হবে ফসফেট, PO4, মাথাটা হবে PO4, PO4 2-, আর লিপিড এগুলো হলে মেইনলি হচ্ছে কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, হাইড্রোকার্বন। মানে লেজ যেটা, এটা লিপিড হবে এবং এটা মেইনলি কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হবে, হাইড্রোকার্বন দিয়ে তৈরি। কথা বোঝা গেছে? মানে এই যে এটা হচ্ছে চর্বি দিয়ে তৈরি, আর চর্বিটা হচ্ছে লেজ। আর লেজটা কোন দিকে থাকে? বাইরের দিকে না ভেতর দিকে? ভেতর দিকে থাকে। আর মাথাগুলো বাইরের দিকে থাকে, আর দুই পাশে বাইরের দিকে। এটা হচ্ছে বাইরের সাইড, এটা বাইরের সাইড, এটা হচ্ছে ভেতরের সাইড। তাহলে মাথাগুলো থাকে, মাথাগুলা ফসফেট মাথা। আচ্ছা, কথাগুলো তাহলে লেখেন। তাহলে কি বললাম? ছবি আঁকা হয়ে গেছে, ছবি আঁকা আঁকে। কিছু কিছু জায়গায় অবশ্য কোলেস্টেরল থাকে, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোক্যালিক্স থাকে।
দেখো তাহলে এর মধ্যে কী কী থাকে প্লাজমা মেমব্রেনের মধ্যে, তাহলে ফসফোলিপিড বাইলেয়ার, তাহলে এই অনুসারে এই মডেল অনুসারে প্লাজমা মেমব্রেন হলো ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। এই কথাটা লেখা হচ্ছে মডেলের বর্ণনা, মডেলের বর্ণনা। দেখো এই মডেল অনুসারে প্লাজমা মেমব্রেন হলো ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। প্লাজমা মেমব্রেন হলো ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। বাইলেয়ার দিয়ে গঠিত, বুঝছো? দেখো ফসফোলিপিডের ফসফেট মাথা থাকে, ফসফেট মাথা থাকে মাথাটা থাকে ফসফেট গ্রুপে, ফসফেট মাথা এবং লিপিডের লেস থাকে, ফসফেট মাথা আর লিপিডের লেস থাকে, ফসফেট মাথা এবং লিপিডের লেস থাকে। ফসফেট মাথা এবং লিপিডের লেস থাকে, বুঝছো? ফসফেট মাথা এবং লিপিডের লেস থাকে। লেখো মাথাটি হাইড্রোফিলিক হয়াকার রসজয়ের ফলাকার, হাইড্রোফিলিক মাথাটা হবে হাইড্রোফিলিক, আর লেসটি হলো হাইড্রোফোবিক, লেস সেটা হচ্ছে হাইড্রোফোবিক। মাথাটা হচ্ছে হাইড্রোফিলিক আর লেস সেটা হাইড্রোফোবিক। মাথা সেটা হচ্ছে হাইড্রোফিলিক আর লেস সেটা হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে কি? পানির প্রতি তার ফিলিংস মানে কি আকর্ষণ আছে। আর লেস সেটা হাইড্রোফোবিক মানে পানির প্রতি তার ভয় আছে। হাইড্রোফিলিক মানে পানিতে দ্রবণীয়, আর এই অংশটা এটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়। হাইড্রোফোবিক ভয়কার বয়সিকার কম, মানে হাইড্রোফিলিক অর্থাৎ পানিতে দ্রবণীয়, আর হাইড্রোফোবিক মানে পানিতে অদ্রবণীয়। তাহলে কোন অংশটা দ্রবণীয় হবে? এটা না এটা? উপরে এটা দ্রবণীয়, নিচেরটা অদ্রবণীয়। বুঝতে পেরেছো? এই জন্য বলছে। তারপর লেখো যে ফসফোলিপিডের মাঝে প্রোটিন থাকে, ফসফোলিপিডের মাঝে প্রোটিন থাকে। ফসফোলিপিডের মাঝে প্রোটিন থাকে। তারপরে দাঁড়িয়ে দিয়ে লেখো প্রাণী কোষে কোলেস্টেরল থাকে, প্রাণী কোষে কোলেস্টেরল থাকে। প্রাণী কোষে কোলেস্টেরল থাকে। আর তারপরে ফসফোলিপিডের সাথে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন যুক্ত থাকে। কি বললাম?
লেখা যে প্রোটিনের সাথে গ্লুকোজ যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন এবং লিপিডের সাথে গ্লুকোজ যুক্ত হয়ে গ্লাইকোলিপিড। হ্যাঁ, ফসফোলিপিডের যে লিপিডটা আছে ওর সাথে গ্লুকোজ যুক্ত যখন হবে তখন সেটা হবে গ্লাইকোলিপিড। আর এর মধ্যে তো প্রোটিনও আছে, প্রোটিন আছে না, প্রোটিনের সাথে অনেক সময় গ্লুকোজ যুক্ত থাকে। দেখো যে কি লিখছি, প্রোটিনের সাথে গ্লুকোজ তৈরি হয়ে গ্লুকোজ যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন এবং লিপিডের সাথে গ্লুকোজ যুক্ত হয়ে গ্লাইকোলিপিড তৈরি করে। আচ্ছা, তারপর লেখো যে এটি একটি বৈষম্য ভেদ্য পর্দা। এটা একটা বৈষম্য ভেদ্য পর্দা কেন? এটি একটি বৈষম্য ভেদ্য পর্দা কারণ এর ভেতর দিয়ে নির্দিষ্ট পদার্থ পরিবাহিত হতে পারে। দ্যাট মিনস তোমার এটা হচ্ছে বৈষম্য পর্দা। কারণ দেখো, যারা চর্বিতে যারা দ্রবণীয় আছে তারা একদম সরাসরি যেতে পারবে, এই প্লাজমা মেমব্রেন ভেদ করে যেতে পারে। কিন্তু যারা পানিতে দ্রবণীয় যে পদার্থগুলো আছে ওদেরকে যাওয়ার জন্য এই প্রোটিনের আশ্রয় নিতে হয়। এই প্রোটিনগুলোর ভেতর দিয়ে যাওয়া লাগে, এর মধ্যে দিয়ে রাস্তা আছে, যেমন সবাই যেতে পারে না। ইচ্ছা করলে সবাই যেতে পারবে না, এর মধ্যে ইচ্ছা করলে সব ভেতরে ঢুকতে পারবে না, কারণ হচ্ছে এটা বৈষম্য ভেদ। কারণ কিছু সিলেক্টিভ উপাদানগুলো যেতে পারে আর যেগুলো অন্যান্য উপাদানগুলো কিন্তু যেতে পারে না। এজন্য এদেরকে কী বলা হয়? বৈষম্য ভেদ পর্দা। কাজ লেখো কোষের প্রোটোপ্লাজমকে আবৃত করে রাখা। কোষের প্রোটোপ্লাজমকে আবৃত করে রাখা। কোষের প্রোটোপ্লাজমকে আবৃত করে রাখা। তারপরে আর কি করবে? বইয়ের মধ্যে কি লিখছে? আর ক্রোমোজোম করছি, ক্রোমোজোম করিনি। এই প্রোটোপ্লাজমটা একটু ভালো করে পড়াই, কারণ এটা ইম্পর্টেন্ট। এটা তোমরা উপরে ক্লাসে তোমার এটা লাগবে। আচ্ছা, তারপরে 2 নম্বরে লেখো, অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। 2 নম্বরে অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। 2 নম্বর লেখো, পাশাপাশি কোষকে পরস্পর থেকে আলাদা করে।
পাশাপাশি কোষকে পরস্পর থেকে আলাদা করে। শেষ। তারপরে আমরা বলবো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। বড় করে লেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু লেখো লেখো সাইটোপ্লাজমে ঝিল্লিবিহীন এবং ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজমে ঝিল্লিবিহীন এবং ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজমে ঝিল্লিবিহীন এবং ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে। লেখাইছি না এটা? হ্যাঁ, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু লেখাইছি না? আচ্ছা, এটা তো তাহলে গেলই। তাহলে আমরা ঝিল্লিবিহীন এবং ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি করছিলাম? মতি ইংরেজি গণিত ল পড়ে। মতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মতি ইংরেজি এন্ডোপ্লাজমিক জালিকা, গণিত হচ্ছে গোলজি বস্তু, লতে হচ্ছে লাইসোজোম, পরে হচ্ছে পারক্সিজম। এগুলো হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। দেখবে সেদের চারপাশ দিয়ে আবরণ আছে। আর যাদের চারপাশ দিয়ে আবরণ নাই, কারা 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 ছিল? মামাইসেরা, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তাই না? এখন বড় করে লেখো মাইটোকন্ড্রিয়া। দেখো মাইটোকন্ড্রিয়া লিখছো? মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া এটা একটা গ্রিক ওয়ার্ড, মাইটোকন্ড্রিয়া। এটা একটা গ্রিক ওয়ার্ড। মাইটো শব্দের অর্থ হচ্ছে সুতা, কন্ডিয়া মানে হচ্ছে দেহ বা কন্ডিয়া মানে ফেট, লাইক দানা, দানাদার। যেমন সুতার মধ্যে যে দানাদার পদার্থ থাকে কোষের মধ্যে, তাকে কি বলে? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, লেখা হচ্ছে দেখো দ্বিস্তর বিশিষ্ট, দেখো দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত যে অঙ্গাণুতে দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত যে অঙ্গাণুতে দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত যে অঙ্গাণুতে ক্রেবস চক্র কমা ইলেকট্রন প্রবাহতন্ত্র ক্রেবস চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র সংগঠিত হয়। ক্রেবস চক্র কমা ইলেকট্রন প্রবাহতন্ত্র সংগঠিত হয় এবং শক্তি উৎপন্ন করে। ক্রেবস চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র সম্পন্ন হয় এবং শক্তি উৎপন্ন করে, তাকে ক্রেবস চক্র, তাকে মাইটোকন্ড্রিয়া বলে। তাকে মাইটোকন্ড্রিয়া বলে। এটা খুব ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া অনেক ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এই দুইটাই বলবা ভালো করে। তাকে মাইটোকন্ড্রিয়া বলে।
দেখো কার্ল বেন্ডার আবিষ্কার করেন। কার্ল বেন্ডার মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। আচ্ছা, তারপর লেখো যে প্রতিটি কোষে একাধিক মাইটোকন্ড্রিয়া থাকে। প্রতিটি কোষে একাধিক মাইটোকন্ড্রিয়া থাকে। প্রতিটি কোষে একাধিক মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু যকৃত কোষে 1000, যকৃত কোষে 1000, কিন্তু যকৃত কোষে 1000 এবং অ্যামিবাতে আরও বেশি থাকে। যকৃত কোষে কত থাকে? 1000, আর অ্যামিবাতে এর চেয়েও বেশি থাকে। যকৃত কোষে 1000 এবং অ্যামিবাতে আরও বেশি থাকে। বড় করে লেখো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। বড় করে লেখো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। লেখো এটি লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন নিয়ে গঠিত। মেমব্রেন দিয়ে আবরণ গঠিত। এটি কি বললাম? লিপোপ্রোটিন বাইলেয়ারের দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত। লিপোপ্রোটিন বাইলেয়ারের দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত। দেখো এটি আবরণ দ্বারা আবৃত। এটি বহি আবরণ। এটি বহি আবরণ যা মসৃণ। এটি বহি আবরণ যা মসৃণ। ওর লেখা দেখ কত সোজা। লেখা চলা কত সোজা। ওটা কপি করতে পারছ না? ওই যে ওটা তো আরো সোজা, অনেক সোজা। ওটা কপি করবি, দেখে কপি করবি। কি বললাম তাহলে? কি বলছি? কি দিয়ে গঠিত এরা? তুই তো এক হাত করস, দুই হাতে ধরে ধরে লেখা যায় না? সোজা করে লেখ, দুই হাতে ধরে সোজা করে লেখ। আবরণ। আচ্ছা, তারপরে লেখো যে মসৃণ। তারপর লেখো এর অন্ত আবরণ অমসৃণ। এর অন্ত আবরণ কেমন? অমসৃণ। অন্ত আবরণ অমসৃণ এবং ভেতরের দিকে খাঁজ তৈরি করে।
অন্ত আবরণ অমসৃণ এবং ভেতরের দিকে খাঁজ তৈরি করে। অন্ত আবরণ অমসৃণ এবং ভেতরের দিকে খাঁজ তৈরি করে। একে কৃষ্টি বলে। অন্ত আবরণ অমসৃণ ভেতরের দিকে খাঁজ তৈরি করে, ভাঁজ বা খাঁজ তৈরি করে, একে কৃষ্টি বলে। দেখো কৃষ্টিতে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে। কৃষ্টিতে বৃন্ত মানে মোটা, বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, একে অক্সিজোম বলে। অক্সিজোম বলে। অক্সিজোম বা অক্সিসোম বলা হয়, একে অক্সিজোম বলে। একে কি বলে? অক্সিজোম বলে। ঠিক তো? আচ্ছা, তাহলে কিছু অন্ত আবরণে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন প্রবাহতন্ত্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র থাকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র থাকে, যেটি NADPH2 থেকে NADPH2 এবং FADH2 থেকে এটিপি উৎপন্ন করে, থেকে অক্সিজেনের সাহায্যে। NADPH2 এবং FADH2 থেকে অক্সিজেনের সাহায্যে, NADH2 এবং FADH2 থেকে অক্সিজেনের সাহায্যে কি উৎপন্ন করে? এটি উৎপন্ন করে। NADPH2 এবং FADH2 থেকে অক্সিজেনের সাহায্যে এটিপি উৎপন্ন করে। দেখছো? এটিপি উৎপন্ন করে। দেখো, এর দুটি প্রকোষ্ঠ রয়েছে। বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ। এর দুটি প্রকোষ্ঠ রয়েছে, বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ। দুটো চেম্বার আছে, বহিঃপ্রকোষ্ঠ আর একটা অন্তঃপ্রকোষ্ঠ। দুটি প্রকোষ্ঠ রয়েছে, বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ। এই দুটি প্রকোষ্ঠ, বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ। দেখো, অন্তঃপ্রকোষ্ঠে বিভিন্ন ধাতব পদার্থ থাকে, একে ম্যাট্রিক্স বলে। অন্তঃপ্রকোষ্ঠে বিভিন্ন ধাতব পদার্থ থাকে, একে ম্যাট্রিক্স বলা হয়। অন্তঃপ্রকোষ্ঠে বিভিন্ন ধাতব পদার্থ থাকে, একে ম্যাট্রিক্স বলে। অন্তঃপদার্থে বিভিন্ন ধাতব পদার্থ থাকে, একে ম্যাট্রিক্স বলে।
ছাত্র পদার্থ থাকে একে ম্যাট্রিক্স বলে। তারপর লেখো আর কি আছে এর মধ্যে। আর তো এর মধ্যে অক্সিজেন তো বললাম, এটিপি সিনথেস, রাইবোজোম, এরকম পদার্থ। আচ্ছা আমরা ছবিটা কি ম্যাট্রিক্স থাকে লিখছেন, ম্যাট্রিক্সে তারপর দাঁড়িয়ে দিয়ে লেখেন ম্যাট্রিক্সে শ্বসনের টেস চক্রটি সম্পন্ন হয়। এই যে ওদিকে যান, একদম ওদিকে ভাবে সামনে এসে পড়ো। ম্যাট্রিক্সের শ্বসনের টেস চক্র সম্পন্ন হয়, ম্যাট্রিক্সে শ্বসনের টেস চক্র সম্পন্ন হয়। লেখো স্টার দিয়ে লেখো, স্টার দিয়ে লেখো। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে বা শক্তির আধার বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির আধার বা পাওয়ার হাউস 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 বলে, কারণ শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কারণ শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অ্যাসিটাইল কো এর সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। অ্যাসিটাইল কো এর সৃষ্টি, অ্যাসিটাইল কো এর সৃষ্টি, অ্যাসিটাইল কো এর সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। অ্যাসিটাইল কো এর সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। অ্যাসিটাইল কো এর সৃষ্টি, ইলেকট্রন প্রবাহতন্ত্র, ক্রেবস চক্র। মাইটোকন্ড্রিয়ায় অ্যাসিটাইল কো এর সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয় এবং সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয় এবং সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলে।
কি কি বুঝে বলে গেছে হ্যাঁ পুরোটা কৃষ্টি এখানে কৃষ্টি মানে ভাঁজ, এই যেখানে এই যে ভাঁজ খাস খাস যে জায়গায় আছে এই খাসটাকে বলা হয় কৃষ্টি। আর এটা হচ্ছে এটা বই আবরণ, আর এটা হচ্ছে অন্ত আবরণ। অন্ত আবরণটা কেমন? অমসৃণ। এদের তাকা সবাই অন্ত আবরণটা অমসৃণ মানে কারণ ভিতর দিকে ভাঁজ হয়ে যায়, আর বই আবরণটা হচ্ছে মসৃণ। এবং বই আবরণটা কিন্তু দ্বিস্তর বিশিষ্ট, মানে এখানে কিন্তু ভুল করা যাবে না। সেটা কি? বই আবরণ হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট আবরণ। এই পুরাটা মিল হচ্ছে বই স্তর। আর এটা ছাড়া মাঝখানে এটাকে কি বলা হয়? এই যে এর ভেতরের দিকে যে আবরণ আছে এটাকে বলা হয় অন্ত আবরণ। আর এর মাঝখানে দুইটা প্রকোষ্ঠ আছে, এটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, বহিঃপ্রকোষ্ঠ, আর এটাকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ। একটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ আর একটা অন্তঃপ্রকোষ্ঠ। বুঝতে পারছো? তাহলে বহিঃপ্রকোষ্ঠ হচ্ছে এই যে বহি আবরণ এবং অন্ত আবরণের মাঝখানে যে প্রকোষ্ঠ, যে ফাঁকা জায়গা, এটাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ। ম্যাট্রিক্স ময়জফলাকার তয়জফলাকার বৃত্তাকার ডিএনএ, এর ভেতরে আবার ডিএনএ থাকে কিন্তু। এবং এই ডিএনএটা হচ্ছে ওর নিজস্ব ডিএনএ, এই ডিএনএটা ওর নিজস্ব ডিএনএ থাকে এবং এটা বৃত্তাকার থাকে। নেক্সট তারপরে লেখো আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। প্রকৃত আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। কমা দিয়ে লেখো কিছু প্রকৃত কোষে আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। কিছু প্রকৃত কোষে ব্র্যাকেটে লেখো ট্রাইকোমোনাস, TRICHOMONAS, ট্রাইকোমোনাস, TRICHOMONAS, ট্রাইকোমোনাস, মোনোসার্কো, মোনোসার্কোমোনয়েডিস এবং প্রোটোজোয়া। ট্রাইকোমোনাস, মোনোসার্কোমোনয়েডিস এবং প্রোটোজোয়াতে মোনোসার্কোমোনয়েডিস নামক প্রোটোজোয়া ইত্যাদি প্রোটোজোয়াতে, মানে এরা সবাই প্রোটোজোয়া। ট্রাইকোমোনাস এবং মোনোসার্কোমোনয়েডিস এরা সবাই প্রোটোজোয়া ইত্যাদি প্রোটোজোয়া। এসব প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া থাকে না। যদিও এরা সুকেন্দ্রিক কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে কিন্তু প্রকৃত কোষে ব্র্যাকেটে হচ্ছে ট্রাইকোমোনাস, মোনোসার্কোমোনয়েডিস নামক প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া থাকে না। আচ্ছা লেখো, নিচে স্টার দিয়ে লেখো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডকে এন্ডোসিম্বায়ন বলে। এন্ডোসিম্বায়ন। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডকে এন্ডোসিম্বায়ন বলে। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডকে এন্ডোসিম্বায়ন বলে। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডকে এন্ডোসিম্বায়ন বলে। দেখ লেখা আছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডকে এন্ডোসিম্বায়ন বলে। কারণ ধারণা করা হয় বিবর্তনের কোনো একটা পর্যায়ে, কি বললাম তাহলে? বিবর্তনের কোনো একটা পর্যায়ে এই দুটি অঙ্গাণু
কোষের ভেতরে প্রবেশ করে। কোষের ভেতরে প্রবেশ করে কোষের ভেতরে অবস্থান করে এবং সেখান থেকেই কোষের স্থায়ী অঙ্গাণু হিসেবে বিরাজমান থাকে এবং সেখান থেকেই বা তখন থেকেই কি এখন পর্যন্ত সেখান থেকেই কোষের স্থায়ী অঙ্গাণু হিসেবে বিরাজমান থাকে। কোষের স্থায়ী অঙ্গাণু হিসেবে বিরাজমান থাকে। তাকে এন্ডোসিম্বায়ন বলে। তাই এদের এন্ডোসিম্বায়ন বলে। এন্ডো মানে কি ভিতরে, সিম্বায়ন মানে কি বসবাস করে। এন্ডোসিম্বায়ন বলে। এন্ডোসিম্বায়ন কেন বলে? ধারণা করা হয় এরা কোষের বাইরে ছিল আগে থেকে, মানে এরা আগে কোষের ভেতরে ছিল না। সামহাও এরা কোষের ভেতরে ঢুকে তারা অবস্থান করতে থাকে এবং সেখান থেকে শুরু হইল তাদের অবস্থা। আগে এরা আলাদা আলাদা ছিল, সেপারেটেড ছিল, এক পর্যায়ে এরা ভেতরে ঢুকে গেছে। তাহলে কাজ দেখো, দেখো শক্তি উৎপাদন। 1 নম্বর লেখো শক্তি উৎপাদন। 2 নম্বর লেখো শ্বসনের যাবতীয় এনজাইম কোএনজাইম ধারণ করা। শ্বসনের যাবতীয় এনজাইম কোএনজাইম ধারণ করা। শ্বসনের যাবতীয় এনজাইম কোএনজাইম ধারণ করা। শ্বসনের যাবতীয় এনজাইম এবং কোএনজাইম ধারণ করা। দেখছো? দেখো নিজস্ব ডিএনএ থাকায় বংশগতীয় বৈশিষ্ট্য পরিবহন করে। নিজস্ব বংশগতিতে ভূমিকা রাখে। নিজস্ব ডিএনএ থাকায় বংশগতিতে ভূমিকা রাখে। নিজস্ব ডিএনএ থাকায় বংশগতিতে ভূমিকা রাখে। রক্তকণিকা এবং হরমোন উৎপাদন সহায়তা করে। কোষে প্রোটিন এবং চর্বি বিভাগে সাহায্য করে। কোষে প্রোটিন এবং চর্বি বিভাগে সাহায্য করে। কোষে প্রোটিন, কলমটা ভালো করে ধরি না রে আজ পর্যন্ত। কোষে প্রোটিন এবং চর্বি বিভাগে সাহায্য করে। কোষে প্রোটিন এবং চর্বি বিভাগে সাহায্য করে। শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে সহায়তা করে। শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে সহায়তা করে। আজকে এই পর্যন্ত থাকো। শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে সহায়তা করে। দিচ্ছ আজকে এই পর্যন্ত থাকো। শরীরে সহায়তা করে। তোমরা নেক্সট আসবার রবিবারে অনলাইনে পড়বি। 8টার দিকে আমার ক্লাস আছে। 8টার দিকে